আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে বাংলা পুলিশ। আজ যে কোনো সময় আদালতে দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেবে। এরই মধ্যে দুই আসামিকে আদালতে তোলা হয়েছে। গতকাল শনিবার রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ ময়নাতদন্ত ও ভিসারা রিপোর্ট হাতে পান তদন্তকারী কর্মকর্তা। গত ১৯ মে মঙ্গলবার সকালে পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রাজু ভাই, দর্শক, এই মুহূর্তে সিএমএম আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জি এম মাহমুদ। মাহমুদ, কখন নাগাদ চার্জশিট জমা দেবে পুলিশ? এরপর মামলার প্রক্রিয়া সম্পর্কে কি আছে বিস্তারিত জানাবেন। আরিয়া, আমরা আশা করছি যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আলোচিত এই হত্যা মামলার যে চার্জশিট সেটি হয়তো দাখিল করা হবে। আমরা যে তথ্য পেয়েছি, তদন্তকারী কর্মকর্তা তিনি থানা থেকে রওনা হয়েছেন, আমরা এমন তথ্য পেয়েছি। অর্থাৎ আমরা আশা করছি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আলোচিত এই হত্যা মামলার চার্জশিট দাখিল করা হবে। এবং এদিকে আদালত থেকে আমরা যে তথ্য পেয়েছি, আদালতও কিন্তু রেডি রয়েছে এই চার্জশিট গ্রহণ করার জন্য। অর্থাৎ চার্জশিট গ্রহণ করে এর পরবর্তী যে কার্যক্রম সেটি হয়তো করা হবে। আমরা যতটুকু জেনেছি, চার্জশিট রিসিভ করার পরে এই মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এটি প্রেরণ করা হবে এবং সেখানে আমরা যতটুকু জানি যে আনুষ্ঠানিক চার্জ ফ্রেম হবে এবং চার্জ ফ্রেমিংয়ের পরেই কিন্তু বিচার শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু এ মামলার প্রধান দুই অভিযুক্ত আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কিন্তু আদালতে হাজির করা হয়েছে এবং তাদেরকে কিন্তু রাখা হয়েছে। এবং যদি এ মামলার শুনানি হয় তাহলে কিন্তু তাদের উপস্থিতিতেই করা হবে এবং আনুষ্ঠানিকভাবে চার্জ ফ্রেমিং হবে। 10টা থেকে 11টার মধ্যে আসলে এই দুজন আসামিকে পৃথক দুই কারাগার থেকে, অর্থাৎ স্বপ্না আক্তারকে আনা হয়েছে কাশিমপুর কারাগার থেকে এবং সোহেল রানাকে কিন্তু সোহেল রানাকে কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয়েছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি সেই প্রেক্ষাপটে আমরা এখানে অপেক্ষা করছি চার্জ এখানে চার্জশিট জমা হলে এবং পরবর্তী যে আদালতে কি নির্দেশনা আসে সেই বিষয়ে হয়তো আপনাকে জানাতে পারবো। যদিও সকাল 11টা, এরপরে 12টা, এরপরে কিন্তু দুপুর 1টা, এভাবে কিন্তু টাইম এভাবে ঠিক করা হয়েছিল। আমরা যতটুকু জেনেছি সকালে এ মামলার কিছু কাজকর্ম বাকি থাকার কারণে কিন্তু এই চার্জশিট তৈরিতে কিছুটা সময় লেগেছে, এমন তথ্য কিন্তু জানানো হয়েছে। তো আমরা আশা করছি হয়তো কিছুক্ষণের মধ্যেই চার্জশিট জমা হবে এবং চার্জশিট জমা হলে আদালত থেকে কী নির্দেশনা আসে সেটি হয়তো পরবর্তী সংবাদে আপনাকে বিস্তারিত জানাতে পারবো। তো আপাতত এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। পারিয়া, ধন্যবাদ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় স্পেশাল পিপি নিয়োগ করা হয়েছে। 5 থেকে 7 দিনের মধ্যে বিচার সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ঘৃণ্য অপরাধীদের কিছুতেই ছাড় দেওয়া হবে না। সচিবালয় বিএসআরএফ সংলাপে এইসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনলাইন ও অফলাইন জুয়া কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য নতুন আইন হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী অধিবেশন সংসদে তোলা হবে। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত আনা হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। একসাথে করে কম্পাইল করে চার্জশিট প্রণয়নের কাজটা কালকে রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজকে দিনে আদালতে সেটা সুপর্দ করা হবে, হয়তো ইতিমধ্যে হয়ে গেছে এবং আদালত এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে জানেন। কিন্তু এই বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। এখনও হয়েছে কিনা আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সব কিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে
এই বিচার কার্য সমাপ্ত হবে। টেকসই জ্বালানি নিশ্চিত করতে সৌর বিদ্যুৎ সহায়ক হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জ্বালানি খাতে বাংলাদেশ স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে সরকার প্রমাণ করেছে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়। জাতীয় সংসদের সৌরশক্তির উদ্বোধনী অনুষ্ঠানে এইসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সৌরশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির অধীনে সরকারি ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপনে কাজ করছে সরকারের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ। বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ে জাতীয় সংসদে পরিবেশ বান্ধব অনগ্রিড রুফটপ সোলার সিস্টেম ব্যবহারের উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে রবিবার সংসদ সচিবালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদে অনগ্রিড রুফটপ সোলার সিস্টেমের উদ্বোধন করলেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির পথ এগিয়ে নিতে সহায়ক হবে। জাতীয় সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমার মনে হয় একটা বার্তা বোধহয় আমরা স্পষ্টভাবে দিতে পারবো। সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে সরকার প্রমাণ করেছে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়। বাংলাদেশ আর জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। সৌরশক্তি সেই সম্ভাবনার সবচেয়ে উজ্জ্বল দিক। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনার ধারণ করে আছে। জ্বালানি খাতে বাংলাদেশ স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। শামীম চৌধুরী, RTV, ঢাকা। ট্রেন লাইনে খড় থাকায় 3টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে মন্ত্রী জানান, সকালে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে আসা ও ছেড়ে যাওয়া ট্রেনে শিডিউল বিপর্যয় হয়েছে। বিপর্যয় ঠিক করতে কাজ করা হচ্ছে বলে জানান মন্ত্রী। ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে জানিয়ে তিনি বলেন, এবার টিকিট কাটায় কোনো অনিয়ম ও সিন্ডিকেট কাজ করতে পারেনি। এদিকে শিডিউল বিপর্যয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। সড়ক পথেও ঢাকা ছাড়ছে রাজধানীবাসী। ভোগান্তি ছাড়া গন্তব্যে পৌঁছানোর আশা সবার। আসছি সকাল 7টায়, বুড়িমারি এক্সপ্রেস 8:30টার ট্রেন, এখনো পর্যন্ত কোনো খবর নাই। কোন সময় আসে আল্লাহ মাহবুব জানে। প্রায় 2 ঘন্টা যাবত বসে আছি এখানে। ট্রেনের টিকিটে লেখা আছে যে 8:30 থেকে 8:30 আমাদের ট্রেন আসবে, কিন্তু প্রায় এখন 10:40 বাজে। মাত্র 3টা ট্রেন চলে, এগুলো সব সময়ের জন্য লেট থাকে 1.5-2 ঘন্টা। আজকে এই যে 3 ঘন্টা লেট। যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে, দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এখনকার ট্রেন লাইনের যে অবস্থা, তাতে আশা করছি কোনো বড় বিপর্যয় ইনশাল্লাহ হবে না, এতটুকু আমরা ইনশিওর করতে পেরেছি। ঈদ ঘিরে বিভিন্ন সড়ক মহাসড়কে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ঘরমুখো মানুষ ও গণপরিবহনের পাশাপাশি রয়েছে পশুবাহী গাড়ির চাপ। তবে যানবাহনের সারি থাকলেও কোথাও যানজট নেই। এতে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষ। যমুনা সেতু মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল ও খোলা ট্রাকে কম ভাড়ায় গন্তব্যে যাচ্ছে যাত্রীরা। এদিকে গেল 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে 32,659টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হচ্ছে 2,96,70,000 টাকা। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে যান চলাচল স্বাভাবিক আছে। আমরা তো বাড়ি যাচ্ছি খুব আনন্দ উৎসবের মাধ্যমে, যানজট নেই বললেই চলে। আমার থেকে ভাড়া চাইলো আপনার হচ্ছে 850 টাকা, কিন্তু আপনার রেগুলার ভাড়া ছিল 550 থেকে 600 টাকা। নবীনগর চন্দ্রা মহাসড়কের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক।
ফারুক, কত কিলোমিটার জুড়ে গাড়ির ধীরগতি এই নিয়ে যাত্রী চালকরা কি বলছে? যারা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের যে বাইপেল তিমুর এলাকা রয়েছে, সেই তিমুর এলাকা আমি অবস্থান করছি। তো এবারের ঈদ যাত্রা কিন্তু এখনো স্বস্তিদায়কই রয়েছে বলে আমরা দেখতে পেরেছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ঈদ যাত্রার আগে ভাগেই তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছেন। তো শিল্পাঞ্চল আশুলিয়ায় কিন্তু আজকে 10% গার্মেন্টস কারখানা ছুটি হবেন, দুপুর 2টার পরে কিন্তু এই গার্মেন্টস কারখানা ছুটি হবেন। এরপরে কিন্তু কিছুটা যাত্রীর ভিড় এবং যানবাহনের চাপ কিন্তু বাড়বে এই মহাসড়কে। তো এখন পর্যন্ত কোথাও কোনো যানজটের খবর আমরা পাইনি। তো ট্রাফিক পুলিশ ও পুলিশের অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু মহাসড়কে তৎপরতার সাথে কাজ করে চলেছেন এবং তারা কিন্তু তারা বলছেন আমাদেরকে এবারে যানজট বিহীন যাত্রা উপহার দেবেন এবার যাত্রীদের, এবার ঈদ যাত্রী স্বস্তিদায়ক হবে বলে তারা এমনটাই দাবি করছেন এবং তারা মহাসড়কে তৎপরতা বৃদ্ধি করেছেন। পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু তৎপরতার সাথে এই মহাসড়ক তাদের যে দায়িত্ব তারা কিন্তু পালন করে চলেছেন। তো কালকে কিন্তু 80% গার্মেন্টস কারখানা ছুটি হবে এবং কালকে কিন্তু যানজট এবং যাত্রীর যে চাপ সেটি কিন্তু লক্ষ্য করা যাবে এই শিল্পাঞ্চল আশুলিয়ার যে বাইপেল নবীনগর চন্দ্রা এবং বাইপেল আবদুল্লাপুর মহাসড়ক যেটি রয়েছেন এবং নবীনগরে যে এই যানজটের সৃষ্টি হবেন এমনটাই কিন্তু আশঙ্কা করা রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা তৎপরতার সাথে যাতে মহাসড়কে যানজট সৃষ্টি না হয় সেই দিকে তারা সজাগ রয়েছেন। তো শিল্পাঞ্চল আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। সকাল 10:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কে শঙ্কর পাশা বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে। হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় ভাঙা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই 5 জন নিহত হন। অ্যাম্বুলেন্সের যারা রোগী বা যাত্রী ছিলেন এবং ড্রাইভার সহ 5 জন স্পটই মারা গেছেন। তাদেরকে রেস্কিউ করে আমরা হাসপাতালে প্রেরণ করি এবং ফায়ার সার্ভিসের সহায়তায়, আমাদের রেকারের সহায়তায় দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স এবং আমাদের বিআরটিসি বাস এই দুটাকে আমরা এখান থেকে রেস্কিউ করে আমাদের থানায় নিয়ে যাই। এবারও দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের লাখো যাত্রীর ঈদ যাত্রায় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়ক। এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ, অটোরিকশা দৌরাত্ম্য আর এবড়ো থেবড়ো সড়কে ভোগান্তি কয়েক গুণ বাড়ার শঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের। বিশেষ করে গার্মেন্টস ছুটি হলে মহাসড়কের 10 কিলোমিটার জুড়ে তীব্র যানজটের দুশ্চিন্তা ঘরমুখ যাত্রীদের। আশুলিয়া প্রতিনিধি ওমর ফারুকের তথ্যচিত্রে জানাচ্ছেন সুলাইমান কবির। দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদ উল আজহা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন যাত্রীরা। তবে গতবারের মতো এবারের ঈদ যাত্রাতেও তীব্র যানজট আর ভোগান্তিতে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের লাখো যাত্রী। আবদুল্লাপুর বাইপাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়ক হয়েই ঢাকা ছাড়ে উত্তরবঙ্গের সব পরিবহন। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ, অটোরিকশা দৌরাত্ম্য, ফুটপাত দখল আর যেখানে সেখানে সড়ক খুঁড়ে রাখায় এখানে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ঈদের সময় যাত্রী ও পরিবহনের চাপ বাড়ায় কয়েক কিলোমিটার সড়ক পাড়ি দিতেই সময় লাগছে কয়েক ঘন্টা। ঈদযাত্রা পুরোপুরি শুরু হলে চরম ভোগান্তিতে পড়ার শঙ্কায় যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। আগামী ঈদের মধ্যে এই এলাকা দিয়ে গাড়ি চলা একদম দূর হবে। ঈদের মধ্যে আরো বিশাল সমস্যা হবে, দিনের পর দিন এই জ্যামের মধ্যে পড়ে থাকতে হবে। অটোগুলার একটা নির্ধারিত রাস্তা করে দিত, তাহলে রাস্তায় চলাচল করে আমরা সুবিধা পাইতাম। সরকারের প্রতি আমাদের আবেদন, যত দ্রুত সম্ভব এটার উপরে কোনো স্টেপ নেই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ সাময়িক বন্ধ রাখার কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। ট্রাফিক কন্ট্রোলার প্রয়োজন আরো বাড়িয়ে দেবো 3 কিলোমিটার, যেটা বাইপাইল থেকে ইপিজেড শ্রীপুর বাস স্ট্যান্ড পর্যন্ত। আমাদের লোক কোনো বাস এখানে দাঁড়াতে দিবে না। হয়তো ধীর গতি হবে, কিন্তু বাস চলবে। যাত্রীদের ভোগান্তি এড়াতে নানা প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। আমাদের পাশাপাশি কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তারাও রাস্তায় নামতেছে। তো আমরা মনে করি যে আমাদের সবার সমন্বিত প্রচেষ্টা একটা ভালো ঈদ যাত্রা
আমরা জনগণকে দিতে পারবো। ঈদযাত্রার পাশাপাশি বছর জুড়ে স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে সক্রিয় চাঁদাবাজ, মলম পার্টি, জাল টাকার কারবারি সহ বিভিন্ন প্রতারক চক্র। তাদের দমন ও নগরবাসীর নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গরুরহাট, বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাট সহ গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়িয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখে ব্যবস্থা নিতে হবে। আরও জানাচ্ছেন শাকিবুর রহমান। পবিত্র ঈদ উল আজহায় প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখী মানুষ। নিরাপদ যাত্রা, ফাঁকা রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ, র্যাব সহ কঠোর নজরদারি করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে চুরি ও ডাকাতি রোধে বিশেষ নৈশ টহলের পরিকল্পনা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে অতিরিক্ত সিসি ক্যামেরা ও চেকপোস্ট। কুরবানির ঈদে জাল টাকার ব্যবহার, মলম ও অজ্ঞান পার্টি এবং ছিনতাইকারীদের দমনে তৎপরতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। একটা অসৎ উদ্দেশ্য সম্পন্ন গোষ্ঠী বা কিছু ব্যক্তি সাধারণ মানুষের কাছ থেকে নানা উপায়ে অর্থ হাতিয়ে নেন। সেটা কোথাও কোথাও অতিরিক্ত ভাড়ার নামে, কোথাও কোথাও চাঁদার নামে, কোথাও কোথাও তাকে প্রক্রিয়াগতভাবে হয়রানির নামে। এগুলোই আসলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। ঈদে এক এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছু বাস্তবতা আছে। বিশেষ করে এবারে ঈদ উল আজহার ক্ষেত্রে আমরা দেখি যে কোরবানির যে পশুর হাট কেন্দ্রিক যে অস্থিরতা কিংবা চাঁদাবাজির যে প্রসঙ্গ, সেটা একটা বড় বিষয়। এবং এই কোরবানির পশু যারা গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসেন বা বড় শহরগুলোতে নিয়ে আসেন, চাঁদাবাজরা সেই পয়েন্টগুলো নির্ধারণ করে রাখেন। কোরবানির পশু নিয়ে ঢাকার শহরে আসেন, তাদেরকে জাল টাকা গছিয়ে দেওয়া অনেকটা সহজ। ডিএমপি বলছে, কুরবানির হাট থেকে শুরু করে ঈদ যাত্রার সব জায়গায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। বাড়ির দিকে রওনা করবে বাসাবাড়ি ছেড়ে, তাদের প্রতি আমাদের একটু পরামর্শ থাকবে যে প্রায় ম্যাক্সিমাম এলাকায় কিন্তু সিসি ক্যামেরার আওতায় আছে। তো সিসি ক্যামেরাগুলি ঠিক আছে কিনা তারা যেন সেটি একটু চেক দেয়। বাসা বাড়ি জিনিসপত্রগুলি ঠিকমতো হেফাজতে আছে কিনা, ঠিকমতো তালাবদ্ধ আছে কিনা, সেটাও তারা একটু নজর দেবেন। আর ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টির দৌরাত্ম প্রতিরোধের জন্য আমাদের পোশাকি এবং সাদা পোশাকের পুলিশ অ্যাক্টিভ থাকবে। অতিরিক্ত টহলের ব্যবস্থা করবো আমরা। বেশি টাকা লেনদেনের ক্ষেত্রে আমরা মানি স্কটের ব্যবস্থা রাখবো। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হলেও নাগরিকদের নিজেদের নিরাপত্তায় অবহেলা না করার তাগিদ বিশেষজ্ঞদের। শাকিবুর রহমান, RTV, ঢাকা। দেশের বাজারে পর্যাপ্ত কোরবানির পশু আছে, এজন্য আমদানির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। সকালে রাজধানীর দিয়াবাড়ি গরুর হাট পরিদর্শনে এসে মন্ত্রী বলেন, গরুর হাটে কেউ কোনো সিন্ডিকেট করতে পারবে না। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে রাজধানীর অস্থায়ী হাটগুলো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু নিয়ে আসতে শুরু করেছেন পাইকার ও খামারিরা। যদিও ক্রেতারা হাটে আসলেও বেশিরভাগই দাম যাচাই করে ফিরে যাচ্ছেন। প্রতি বছরের মতো এবারও ঈদের শেষ মুহূর্তেই বেচাকেনা জমে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। দাম নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া। হাটের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়েছে বাড়তি নিরাপত্তা। জাল টাকা শনাক্তে ব্যাংকের পক্ষ থেকে বসানো হয়েছে মেশিন। এছাড়াও টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকিং ব্যবস্থাও নিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, কোরবানির পশুর হাটের আরও খবর জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? এছাড়া কোন সাইজের গরুর চাহিদা বেশি দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে জানাবেন। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কোরবানি অতি সন্নিকটে। আমি আপনাকে জানিয়ে রাখি, আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হবিগঞ্জের রাজবিরিগঞ্জের একটি প্রত্যন্ত অঞ্চলের পশুর হাট। সেখানে হাওর অঞ্চলের গৃহস্থ গরু বেশি উঠে এবং যে কারণে এখানের গরু কেনাবেচা অনেকটাই বেশি হয়েছে ইতিমধ্যে। আমি ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে যারা জানতে পারলাম যে তারা যে আশা নিয়ে এসেছিল মোটামুটি তাদের আশা পুরা হয়েছে এবং গরুর কেনাবেচা পর্যাপ্ত হয়েছে।
এখানে মাঝারি গরুর চাহিদাই তুলনামূলক বেশি। 1 থেকে 1.5 লক্ষ টাকার ভিতরেই ক্রেতারা তাদের গরু ক্রয় করছেন। আমি কথা বলছিলাম যে ইজারাদার যারা রয়েছেন তারা যেমনটা জানিয়েছিলেন যে ইতিমধ্যে তাদের পর্যাপ্ত গরু কেনাবেচা হয়েছে সকাল থেকে এখন পর্যন্ত। ওনারা আশা করছেন আগামীকাল পর্যন্ত এই পশুর হাটটি চলবে। তাদের যে কাঙ্ক্ষিত আশা আছে সেটা পুরা হবে এবং তারা আইনশৃঙ্খলা এবং জাল টাকা প্রতিরোধে তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা ছিল তারা সেটা করছেন। ফারিয়া, এই ছিল হবিগঞ্জের রাজবিরিগঞ্জ থেকে পশুর হাট নিয়ে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। সৌদি আরবে আজ 7ই জিলহজ, আগামীকাল মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। সে লক্ষ্যে সারা বিশ্ব থেকে আগত হাজিরা নিজেদের প্রস্তুত করছেন। বাংলাদেশ থেকেও এবারের হজ পালন করছেন ৭৯,০০০-এরও বেশি ধর্মপ্রাণ মুসলমান। তবে তীব্র গরমে হাজিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সৌদি ও বাংলাদেশ হজ কর্তৃপক্ষ। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। রোববার মক্কায় অবস্থান করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন হাজিরা। কেউ করছেন বাইতুল্লাহ শরীফের তাওয়াফ, কেউ খুঁজে নিচ্ছেন মিনার পথ, আবার কেউ মনোযোগী বিভিন্ন নফল ইবাদতে। আজ রাতেই হাজিরা ছুটবেন মক্কার অদূরে মিনা প্রান্তরে। সোমবার দিনভর তাঁবুতে অবস্থান করবেন তারা। এরপর দিন যাবেন আরাফাতের ময়দানে। সেখানে মসজিদে নামিরায় দেওয়া হবে হজের খুতবা। এটি হজের মূল আনুষ্ঠানিকতা। দিনভর আরাফাতের ময়দানে অবস্থান শেষে হাজিরা যাবেন মুজদালিফায়। এরপর রাত কাটিয়ে মিনায় আরও কিছু আনুষ্ঠানিকতা সেরে বাইতুল্লাহ তাওয়াফের মাধ্যমে সম্পন্ন করবেন হজের সব কার্যক্রম। এবারে বাংলাদেশ থেকে সর্বমোট ৭৯,১৬৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে ইন্তেকাল করেছেন ২৭ জন। এদিকে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও হজের সময় প্রচণ্ড তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। তাপমাত্রা বাড়ছে মিনা ও মুজদালিফায়। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, মিনা ও মুজদালিফা উভয় স্থানেই তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। দুপুরের দিকে তা ছাড়িয়ে যেতে পারে ৫০ ডিগ্রি সেলসিয়াস। এজন্য হজযাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ। সামিউল শিহাব, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু সহ অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ৬০,০০০ কোটি টাকার বিশাল পুনঃ অর্থায়ন ও সহায়তা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই প্যাকেজের মধ্যে পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় দেওয়া হবে ৪১,০০০ কোটি টাকা। বাকি ১৯,০০০ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব বিভিন্ন সহায়তা কর্মসূচির মাধ্যমে বিতরণ করা হবে। পুনঃ অর্থায়ন তহবিলের মধ্যে রয়েছে বন্ধ শিল্প ও সেবা খাতের জন্য ২০,০০০ কোটি টাকা এবং CMSME খাতে থাকছে ৫,০০০ কোটি টাকা। কৃষি ও গ্রামীণ অর্থনীতি কর্মকাণ্ডে ১০,০০০ কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে ৩,০০০ কোটি টাকা। এর মাধ্যমে ২৫ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছে সংস্থাটি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে গোলাগুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছে। আহত হচ্ছে আরেক পথচারী। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় 17th স্ট্রিট এবং পেনসিলভেনিয়া অ্যাভিনিউ নর্থ ওয়েস্টের কাছে এই ঘটনা ঘটে। সে সময় হোয়াইট হাউসে থাকা CBS, BBC সহ একাধিক গণমাধ্যমের কর্মীরা ১৫ থেকে ২০টি গুলির শব্দ শোনেন। সিক্রেট সার্ভিসের বরাতে AFP জানায়, হোয়াইট হাউসের কাছে নিরাপত্তা চৌকিতে গুলি ছোড়ে ওই বন্দুকধারী। পরে সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা পাল্টা গুলি ছুড়লে বন্দুকধারী আহত হয়। গুলিবিদ্ধ সন্দেহভাজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের আশপাশে কিছু সময়ের জন্য লকডাউন ঘোষণা করা হলেও পরে তা তুলে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত সন্দেহভাজন অস্ত্রধারীর হামলার উদ্দেশ্য ও পরিচয় প্রকাশ করেননি তদন্তকারীরা। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল ৫:৫টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।